সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। শুভ সন্ধ্যা এখনো হয়নি, শুভ বিকেল। আমরা তোমাদের সাথে যে কোর্সটি আছে আমার, সেটি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো এটি আমরা চেষ্টা করব সম্পূর্ণরূপে করার জন্য, মোটামুটি ভাবে কতখানি শেষ করা যায় সেটি। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ পলিমার সায়েন্স লেকচার 1, এটা সম্পর্কে আজকে আমরা জানবো, এটা সম্পর্কে পড়বো। শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের জানা দরকার পলিমার কি। আমরা হয়তো ইয়েতেও পড়ে এসেছি, আমাদের ডিপ্লোমা লেভেলেও পড়ে এসেছি যে পলিমার কি। এখানে অনেক প্রকার ছবি টবি দেখতে পাচ্ছি। তো চলো কি বলছে পলিমার আসলে। বলা আছে পলিমার ইজ এ লার্জ মলিকুল or macromolecule composed of many repeated subunits known as monomer. আচ্ছা, এগুলো বাদ, সংজ্ঞায় যাব না। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ না তোমরা, এই যে এটা মালার ছবি, তাই না? এটা মালার ছবি। এখানে অনেকগুলো মালার, এগুলোকে কি বলে? পুঁথি। অনেকগুলো পুঁথি যুক্ত হয়ে একটা মালা তৈরি করছে, তাই না? তো এই যে মালা তৈরি করলো, আমরা চাইলে এটাকে আরো বড় করতে পারি মালাটাকে। এই যে মালা তৈরি হলো, মালা তৈরির উপাদানগুলিকে এক একটা পুঁথি যুক্ত হয়ে বড় মালা তৈরি করলো। ঠিক সেইভাবে এই যে প্রত্যেক এক একটা পুঁথিকে বলা হচ্ছে মনোমার, অর্থাৎ একক। মনোমার একটা, এগুলা যখন অনেকগুলো মনোমার একত্রিত যুক্ত হয়ে বড় তৈরি করে, তখন সেটাকে আমরা বলি পলিমার। মনো মানে এক, আর পলি মানে অনেক। যখন একটা আছে তখন সেটা মনোমার, এরকম পুঁথি যখন অনেকগুলো যুক্ত হয়েছে সেটা তখন পলিমার। ঠিক সেভাবেই আমাদের যে টেক্সটাইল ফাইবার গুলো রয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকেই পলিমার। তাদেরও কিন্তু এরকম ছোট ছোট একক রয়েছে, সেই ছোট ছোট একক যুক্ত হয়ে বড় তৈরি করেছে। যেমন একটা বিল্ডিং, তাহলে ইট একটার সাথে একটা দেওয়াল, প্রত্যেকটা ইট এক একটা ইউনিট, এক একটা একক, এবং এগুলো যুক্ত হয়ে বড় একটা দেওয়াল তৈরি করছে। তাহলে দেওয়ালটা কি? পলিমার। বলা হচ্ছে এ পলিমার ইজ এ লার্জ মলিকুল। হ্যাঁ, পলি যেহেতু, পলি মানে অনেক, অর ম্যাক্রোমলিকুল মানেও বড়, কম্পোস্ট অফ মেনি রিপিটেড সাব ইউনিটস। রিপিটেড মানে কি? যে রিপিটেড, বারবার একই জিনিস আসে। রিপিটেড উদাহরণ কিরকম? যেমন ঘড়ির যে কাঁটা, ঘন্টাগুলো বারবার একইভাবে সে কি করে, একটা রিপ পর্যায়ে মুভ করে, এরকম রিপিটেড ইউনিট নন এজ মনোমার। অর্থাৎ কিরকম? যে একই জিনিস বারবার, একই পুঁথি বারবার, একই পুঁথি বারবার, তাহলে রিপিটেড হচ্ছে। Because their bonds and ransom properties of both synthetic and natural polymer essential and subquitous and role in everyday life. So the term polymer derives from the ancient Greek word polos meaning many and mars meaning parts, and refers the molecule whose structure is composed of multiple repeating units from which originate characteristics of high relative molecular and attendant properties. তাহলে কি হচ্ছে? অনেকগুলো মনোমার একত্রিত, মনোমার মানে ক্ষুদ্র ইউনিট, কোনো কিছুর একত্রিত যুক্ত হয়ে একটা বড় ইউনিট তৈরি করছে, সেটাকে আমরা পলিমার বলছি, বিশেষ করে টেক্সটাইল ফাইবারের ক্ষেত্রে। তো এখানে যে ছবি দেখতে পাচ্ছি, মালার ছবি দেখলাম, পরে এখানে একটা অ্যানিমেশন, যে মনোমার এগুলো যুক্ত হয়ে একটা পলিমার তৈরি করছে। এবং এইখানে ইথিলিন থেকে পলি ইথিলিন, আমরা পলি ইথিলিন দেখি না সচরাচর চারিদিকে? ইথিলিন মানে হচ্ছে একটা, পলি ইথিলিন, পলি ইথিলিন মানে কি? অনেকগুলো, অনেকগুলো ইথিলিন একত্রিত যুক্ত হয়ে পলি ইথিলিন তৈরি করছে, আর ইথিলিন হলো একটা। ওকে, এরপরে আসি আমরা গ্লুকোজ। গ্লুকোজ কি হচ্ছে? গ্লুকোজ, গ্লুকোজ তৈরি করছে সেলুলোজ। এই যে দেখো এখানে একটা গ্লুকোজ, এন দিয়ে কিন্তু বোঝাচ্ছে অনেক। একটা গ্লুকোজ ইউনিট যুক্ত হয় অনেকগুলো গ্লুকোজ ইউনিট যুক্ত হয়ে তৈরি করছে সেলুলোজ। যেমন একটা পুঁথির মালা মালা তৈরি করছে, ঠিক স্যার। তাহলে পলিমার কি আমরা বুঝতে পেরেছি? পলিমার হচ্ছে মনোমারের সমষ্টি। মনোমার কি? মনোমার হচ্ছে কোনো কিছুর একটা একক ইউনিট, সেটাকে আমরা মনোমার বলছি। যেমন একটা মালার পুঁথি, অথবা পলিইথিলিনের ইথিলিন, ইথিলিন একটা একক, এই অনেকগুলো যুক্ত হয় পলিইথিলিন তৈরি করছে, অথবা গ্লুকোজ। আচ্ছা, এরপরে আমরা যাব পলিমার বুঝলাম, তাহলে মনোমার কি? ওই যে একক। A monomer is a smaller molecule. A monomer is a smaller molecule that can react with the other molecule of the some other compounds and very large molecule of the polymer. React করে, গঠন করে। It derives from the Greek words mono,
মিনিং ওয়ান অর সিঙ্গেল, মার মিনি পার্ট অর ইউনিট। তাহলে সিঙ্গেল ইউনিট, কোনো কিছুর সিঙ্গেল ইউনিটকে আমরা মনোমার বলছি। ওকে, তাহলে দাস মনোমার ইজ দ্য সিঙ্গেল পার্ট অফ ইউনিট হুইচ প্রাইমারি ফর্ম অফ পলিমার, যেমন ইথিলিন, পলিইথিলিন। ওকে, এখানে দেখো তো একটা, এটা একটা মনোমার প্রথমে, তাহলে দুইটা যখন হচ্ছে সেটাকে আমরা ডাইমার বলি। একটা থাকলে মনো, দুইটা থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাইমার, চারটা থাকলে অলিগোমার, আরো যদি হয় পরে সেটা পলিমার তৈরি হয়ে যাচ্ছে। চারটা থাকলে না, চারের অধিকও থাকতে পারে, অর্থাৎ পলিমার তো অনেক দীর্ঘ হয়, তো তার থেকে ছোট ছোট পার্ট সেগুলোকে আমরা অলিগোমার বলি। অলিগোমারটা কি? In chemistry and biochemistry, an oligomer is molecule that consists of few similar identical repeating units. Few মানে অল্প, বেশ কিছু, 10, 12, 14, few similar একই ধরনের, or identical অথবা ভিন্ন হতে পারে, repeating units, which could be derived actually the conceptually from copies of a smaller molecule, that's monomer. The name composed of the Greek oligo, a few or more. অর্থাৎ অলিগোমারটা হচ্ছে ট্রাইমারের থেকে বড়। ট্রাইমার মানে তিনটা মলিকুল যখন একত্রিত হবে। তাহলে কিন্তু অনেকগুলো কথা চলে আসলো। ফার্স্ট অফ অল মনোমার, মনোমার মানে কি? ইউনিট, একটা ইউনিট বা পার্টকে বোঝাচ্ছে। পলিমার মানে কি? অনেকগুলো পার্টকে। তাহলে মনোমারের পর আছে ডাইমার, ডাইমারের পর আসতে আছে ট্রাইমার, ট্রাইমারের পর আমরা কি পাচ্ছি? অলিগোমার। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সবাই? মনোমার, পলিমার, মনোমার, ডাইমার, ট্রাইমার, অলিগোমার, পলিমার। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এরপরে আসে একটু হোয়াট ইজ রিপিটিং ইউনিট। আমি যে বারবার একটা কথা বলতেছিলাম তোমাদেরকে, যে রিপিটিং ইউনিটটা কি। এই রিপিটিং ইউনিটটা হচ্ছে দ্য স্মল ইউনিট ফ্রম হুইচ পলিমার ইজ ফর্মড বাই ইটস রিপিটেশন ইজ কল্ড রিপিটিং ইউনিট। কিরকম দেখো, ছবিতে দেখো, এই যে ফুল, এই যে ফুল, এই যে ফুল, এটা কি একটা নির্দিষ্ট লেন্থ এবং উইথের, অর্থাৎ একটা নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্থের। এটা কি বারবার আসতেছে, একই জিনিস বারবার আসতেছে, আসতেছে না? এটাকে বলা হয় রিপিটিং ইউনিট। তো এই রিপিটিং ইউনিটটা যে এরকমই হতে হবে এমনটা না। এই ছবিটা দেখো, এখানে অনেকগুলো প্রজাপতি বা কি ফুল গাছপালা একত্রিত মিলে একটা রিপিটিং ইউনিট হয়েছে। এই যে এরকমই ফুল গাছ পাতা লতা আবার আসতেছে। তোমাদের যে শার্ট প্যান্ট বা এ ধরনের প্রিন্ট রয়েছে সেগুলোর ক্ষেত্রেও দেখলে দেখবে যে, যেমন আমার শার্টে এই যে ফুল দেখা যাচ্ছে, এটাও কিন্তু একটা পর পর আসতেছে, এটা কিন্তু একটা রিপিটিং ইউনিট। বলা হচ্ছে দ্য স্মল ইউনিট ফ্রম হুইচ পলিমার ইজ ফর্মড বাই রিপিটেশন ইজ কল্ড রিপিটিং ইউনিট। এই রিপিটিং ইউনিটটা মনোমারকেই প্রকাশিত করে। তবে রিপিটিং অনেক, মানে দুই বা ততোধিক মনোমারও একত্রিত যুক্ত হয়ে একটা রিপিটিং ইউনিট তৈরি করতে পারে। যেমন সহজ করে যদি বলি, মনে করো কি বলবো, এখানে একটা আলু রেখেছো, একটা পটল রেখেছো, আবার একটা আলু রেখেছো, একটা পটল রেখেছো, আবার আলু রেখেছো, পটল রেখেছো, এইভাবে একটা মালা তৈরি করছো। তো ভালো কথা, তাহলে এই মালার মনোমার কি? এই মালার মনোমার হচ্ছে আলু এবং পটল, তারা প্রত্যেকেই দুটো ভিন্ন জিনিস, প্রত্যেকেই দুটো আলাদা মনোমার, কিন্তু রিপিটিং ইউনিটের ক্ষেত্রে তারা এক, যে আলু পটল, আলু পটল, আলু পটল, আলু পটল, এভাবে আসতেছে। ঠিক, চিন্তা করো। তাহলে রিপিটিং ইউনিট কি বোঝা গেছে? অনেক সময় এই মনোমার, যদি আমি মালাটা আমার এরকম হতো, আলু 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 দিয়ে মালা তৈরি করতাম, তাহলে কি হতো? প্রত্যেকটা আলুই একটা রিপিটিং ইউনিট। কিন্তু যখন আমি একটা আলু একটা পটল, একটা আলু একটা পটল দিয়ে মালা তৈরি করছি, তখন কি আলু এবং পটল দুটো ভিন্ন মনোমার, কিন্তু আলু এবং পটল পরপর আবার আলু পটল আসতেছে। তার মানে কি এটা হচ্ছে রিপিটিং ইউনিট। অথবা আমি যদি এরকম দিতাম, দুইটা আলু একটা পটল, দুইটা আলু একটা পটল, তাহলে এই যে দুইটা আলু একটা পটল, এই যে তিন, এটা মিলে কিন্তু একটা রিপিটিং ইউনিট হচ্ছে, এটা বারবার আসতেছে। So the repeating unit of a polymer is usually equivalent or nearly equivalent to the monomer, মানে মনোমারটাই হতে পারে, অথবা মনোমারের সাথে অন্য কোনো মনোমার যুক্ত হয়েও হতে পারে, সেজন্য বলা হচ্ছে কিন্তু nearly is repeating unit and polyethylene polymer originated from this monomer। এখানে আমরা দেখতে পাচ্ছি ইথিলিন, পলিইথিলিন, পিভিসি, হ্যাঁ, পলিপ্রপিলিন, এগুলো যুক্ত হয়েছে। তাহলে এখন কি রিপিটিং ইউনিট ক্লিয়ার? রিপিটিং ইউনিটটা কি সেটা কি ক্লিয়ার? কথা বলতে হবে। ওকে, হোপফুলি ক্লিয়ার, না হলে আবার আমরা আলোচনা করব নেক্সট। তাহলে আমরা দেখলাম কি কি দেখলাম? মনোমার, ডাইমার, ট্রাইমার, অলিগোমার, পলিমার, রিপিটিং ইউনিট।
ওকে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমরা সাধারণত যে সমস্ত ফাইবার গুলো ইউজ করে থাকি সেগুলোর মনোমার দেওয়া আছে, পলিমার দেওয়া আছে, রিপিটিং ইউনিট দেওয়া আছে। তো সাধারণত একই ধরনের হয়ে থাকে, যেমন ইথিলিন, পলিপ্রপিলিন। আমরা সবচেয়ে বেশি কি ফাইবার ইউজ করে থাকি? পলিয়েস্টার ফাইবার কিন্তু ফ্যাক্টরিতে ইউজ করে থাকি। ম্যানমেডের মধ্যে পলিয়েস্টার আছে, পলি অ্যামাইড রয়েছে, তারপরে নাইলন রয়েছে, এগুলো আমরা ইউজ করে থাকি। তারপরে হচ্ছে কটন রয়েছে, ভিসকস রয়েছে, অর্থাৎ এই ভিসকসটা যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি রিজেনারেটর ভিতরে। তা প্রত্যেকের এরকম কি রয়েছে, একটা নির্দিষ্ট গঠন রয়েছে, সেই গঠনটাই বারবার বারবার যুক্ত হয়ে এগুলো তৈরি করছে। সুব্রত একটু মিউট করো ভাই। ওকে, তাহলে এক্সাম্পল অফ মনোমার এন্ড পলিমার আমরা দেখলাম এখানে। এখানে পলিভিনাইল স্টাইরিন, দেখো এখানে ইথিলিন, পলিইথিলিন, পলিপ্রপিলিন, মানে প্রোপিলিন, পলিপ্রপিলিন, স্টাইরিন, পলিস্টাইরিন, নাম শুনেছি তো, ভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। হ্যাঁ, এন দিয়ে কিন্তু সংখ্যা বোঝাচ্ছে, যে কতগুলা নির্দিষ্ট নয়। ঠিক আছে, ভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড ইত্যাদি। ওকে, এখন জানা দরকার হোয়াট ইজ ডিগ্রি অফ পলিমারাইজেশন। ডিগ্রি অফ পলিমারাইজেশন কি? নিশ্চয়ই কোনো কিছু ডিগ্রি ডিগ্রি বোঝাচ্ছে। হ্যাঁ, ডিগ্রি অফ পলিমারাইজেশন বা ডিপি ইজ ডিফাইন দ্য নাম্বার, কিসের নাম্বার? দ্য নাম্বার অফ মনোমার ইউনিটস। কিসের নাম্বার? দ্য নাম্বার অফ মনোমার ইউনিটস ইন দ্য পলিমার। হাউ? আমি যে মালা বানাইলাম, আমার যে মালা, এই যে পুরো একটা মালায় আমার কতগুলো পুঁথি লেগেছে, আমার পুরো একটা মালায় কতগুলো পুঁথি লেগেছে। The degree of polymerization is defined as the number of monomer units in the polymer. That is calculated as per the ratio of the molecular weight of the polymer and molecular weight of the repeat unit. আচ্ছা, বোঝাচ্ছে। আগে তো এটা বুঝি যে ডিগ্রি অফ পলিমারাইজেশনটা কি। তাহলে the number of monomer units in a polymer, তার মানে আমার মালাটাতে কতগুলা পুঁথি রয়েছে। 100টা থাকলে 100, 200টা থাকলে 200। যেমন সেলুলোজের আমরা জানি 5000, কটনের তাহলে এখানে কি 5000টা সেলুলোজ, 5000টা সেলুবায়োস একত্রিত যুক্ত হয়ে মালা তৈরি করছে। তাহলে ডিপি দিয়ে এখন থেকে কি বুঝবো? ডিগ্রি অফ পলিমারাইজেশন দিয়ে কি বুঝবো? যে যেটার ডিগ্রি অফ পলিমারাইজেশন যত বেশি হবে, মানে ততগুলা একক ইউনিট একসাথে যুক্ত হয়ে একটা লম্বা সুতা তৈরি করছে বা একটা লম্বা স্ট্যান্ড তৈরি করছে। এটা হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন। ক্লিয়ার? আজকে থেকে যেন না বলি। তাহলে ডিগ্রি অফ পলিমারাইজেশন হচ্ছে একটা পলিমারের ভিতরে কতগুলো মনোমার রয়েছে। ডান। নিচের লাইনটা দেখো, ইট ইজ ক্যালকুলেটেড অ্যাজ দ্য রেশিও অফ মলিকুলার ওয়েট অফ দ্য পলিমার অ্যান্ড মলিকুলার ওয়েট অফ দ্য রিপিট ইউনিট। তাহলে কি আমার এই মালায় কতগুলো ইয়ে লেগেছে, পুঁথি লেগেছে, এটা বের করার সহজ উপায় কি? আমি যদি এই পুঁথিগুলোকে খুলে ওজন করি, মনে করো 5 গ্রাম, এবং একটা পুঁথিকে ওজন করি মনে করো 0.1 গ্রাম, তাহলে এখন কি 0.1 গ্রাম দিয়ে যদি 5 গ্রামকে ভাগ দেই, মানে টোটাল ওজন তো 5 গ্রাম মালার, তাহলে একটা পুঁথির ওজন 0.1 গ্রাম, তাহলে 0.1 দিয়ে যদি 5 দিয়ে ভাগ দেই, তাহলে মানে কতগুলা পুঁথি লেগেছে সেই সংখ্যাটা পাবো না? থিঙ্ক, সবগুলো পুঁথির ওজন 5 গ্রাম, একটা পুঁথির ওজন 0.1 গ্রাম, তাহলে আমি যদি 5 গ্রামকে ভাগ দিই 1 গ্রাম দিয়ে, 1 দিয়ে, তাহলে সবগুলো পুঁথি মানে কতগুলো পুঁথি আছে পাবো না? কারণ এই পুঁথিগুলো মিলেই তো 5 গ্রাম তৈরি করেছে, তাই না? চিন্তা করো, তাই কি না? স্যার এখানে প্রত্যেকটা পুঁতির ওয়েট কি সেম নাকি স্যার? হ্যাঁ সেম। আমরা যখন মনোমারের বড় ছোট থাকলে? না না না, আমরা তো মনোমারের কথা বলছি। মনোমার হচ্ছে একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন জিনিস। ঠিক আছে, তুমি এখন আপাতত ধরে নাও এটা এক। ঠিক আছে, যখন হোমোপলিমারের ক্ষেত্রে এটা এক, যখন বাইপলিমার হবে সেক্ষেত্রে অন্যান্য আরো কিছু আছে। তুমি এখন ধরে নাও প্রত্যেকটা পুঁথির সমান, অর্থাৎ মনোমার। মনোমার তো আর ভিন্ন হতে পারে না, একই মানে একই রকম। আমি পুঁথির কথা বলতেছি, সেটা হয়তো সাইজে বড় ছোট হতে পারে, কিন্তু যখন তুমি মনোমার এর কথা বলতেছো, সেলুলোজের মনোমার গ্লুকোজ, ওই গ্লুকোজ যা সাইজ তাই। ঠিক আছে, পলিস্টারের স্টার যা সাইজ তাই। ঠিক আছে, তাহলে ধরে নাও ইকুয়াল। তাহলে কি হচ্ছে, আমি যখন ওই টোটাল ওজনটাকে একটা ওজন দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে আমরা একটা নাম্বার পাচ্ছি কতগুলা। ঠিক এইখানেও তাই, এখানে একটা মলিকুলার ওয়েট আলাদা কথা আছে। অর্থাৎ আমার যে পলিমার, সেই পলিমারের একটা মলিকুলার ওয়েট আছে,
সেই ওয়েটটাকে যখন আমরা একটা রিপিটিং ইউনিট দিয়ে বা একটা মনোমার দিয়ে ভাগ দিব, তখন আমরা কি পাবো? সেই পলিমারের কতগুলো মনোমার লেগেছে সেটা পাবো, অর্থাৎ ডিগ্রি অফ পলিমারাইজেশন পাবো। ডিগ্রি অফ পলিমারাইজেশন ক্লিয়ার সবাই? আচ্ছা, খুব ক্লিয়ার। ইয়েস স্যার। না হলে আবার কথা বলবো আমরা। এখন একটা অঙ্ক দেওয়া আছে, দেখো বলা হচ্ছে হোমোপলিমার। এখানে একটু বলে রাখি, হোমো মানে কি? হোমো মানে একই ধরনের, ঠিক আছে? অর্থাৎ একই ধরনের সবকিছু এক, সেটা হচ্ছে হোমো। এই হোমোপলিমার হ্যাজ মলিকুলার ওয়েট 56,000, ইট ইজ মনোমার মলিকুলার ওয়েট ইজ 28। তাহলে এখানে বলা হচ্ছে পুরো পলিমারের ওজন দেওয়া আছে আর একটা মনোমারের ওজন দেওয়া আছে। ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ পলিমারাইজেশন। তাহলে কি করব? খুবই সহজ। মলিকুলার ওয়েট, মনোমার ওয়েট, এম বাই এম মানে কি 56, যেটা 5,600 ভাগ হচ্ছে, সরি 56,000 ভাগ হচ্ছে 28, 200। এটা দেওয়া আছে এখানে, তাই আমরা সহজে বের করতে পারলাম। অনেক ক্ষেত্রে কি থাকে, এটা দেওয়া থাকে না। বলা হয় যেমন নিচের অঙ্কটা, ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ পলিমারাইজেশন অফ এ স্যাম্পল পলিইথিলিন। এখানে কিন্তু ইউনিট দেওয়া আছে, হুইচ হ্যাজ মলিকুলার ওয়েট কত? 1,50,000 গ্রাম পার মোল। অর্থাৎ এই যে পলিথিন চেইনটার ওজন দেওয়া আছে, কিন্তু একটু আগে কিন্তু এখানে 28 দেওয়া ছিল, যার কারণে কিন্তু আমরা সহজে ভাগ করতে পেরেছি। এইখানে কিন্তু 28 দেওয়া নাই। এখন এই যে মলিকুলের একটা ইউনিট, এটা থেকে আমাদের মলিকুলার ওয়েটটা বের করতে হবে। আমরা পড়েছি না, মনে আছে কিনা? কার্বনের 12, ঠিক আছে, হাইড্রোজেনের 1 মানে তো 1 ইন্টু 2 প্লাস কার্বনের হাইড্রোজেন। অর্থাৎ এইখান থেকে তোমাকে এটা বের করতে হবে মলিকুলার ওয়েটটা, তখন এটা 28 গ্রামের মতো ধরে নেওয়া আসে। তো সেই ক্ষেত্রে এটা বের করছে। তো পরীক্ষায় এত কঠিন না দিয়ে এরকমই দেওয়া যাবে, সমস্যা নেই। ঘটনা হচ্ছে মলিকুলার ওয়েট বোঝা গেছে কিনা? ওকে, আশা করি গেছে। এবার একটু আমরা দেখি ডিপি অফ ডিফারেন্ট ফাইবার, অর্থাৎ ডিগ্রি অফ পলিমারাইজেশন কার কত। যেমন কটনের কিরকম? 5,000। মানে কি? 5,000টা সেলুলোজ মলিকুল একত্রিত যুক্ত হয়ে কটন তৈরি করছে। সরি, গ্লুকোজ। ফ্লাক্সের ক্ষেত্রে 18,000, ভিসকসের ক্ষেত্রে কত? 175, নাইলনের ক্ষেত্রে কত? 200, অ্যাক্রাইলিকের ক্ষেত্রে কত? 2,000, এসিটেটের ক্ষেত্রে কত? 130। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এতগুলো কি ইউনিট একত্রিত যুক্ত হয়ে তৈরি করছে। ওকে, তাহলে ডিপি দিয়ে আমরা এটা বুঝতে পারছি। ক্লাসিফিকেশন অফ পলিমার আমরা একটু ভাগ করি। ক্লাসিফিকেশন বেসড অন দ্য সোর্স অফ অরিজিন অফ দ্য পলিমার, কোথা থেকে উৎপন্ন হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যাচারাল পলিমার, তিনটি এখানে বলতেছে, আমরা সিনথেটিকটাকে আবার সেমি সিনথেটিক বলতেছে। হ্যাঁ, ন্যাচারাল পলিমার কোনগুলো? যেগুলো ন্যাচারালি উৎপন্ন হচ্ছে সেগুলোকে আমরা ন্যাচারাল পলিমার বলি। যেমন সেলুলোজ, প্রোটিন যেমন সিল্ক, হ্যাঁ, স্টার্চ, রেজিন, ন্যাচারাল রাবার, এগুলোকে আমরা ন্যাচারাল পলিমার বলছি, প্রাকৃতিকগতভাবেই পাওয়া যায়। ভালো কথা। অর্থাৎ কোন প্রকার মডিফিকেশনের দরকার নাই, সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় এই ধরনের পলিমারকে আমরা ন্যাচারাল পলিমার বলি। সেমি সিনথেটিক পলিমার অথবা রিজেনারেটেড বলতে পারি। সেমি সিনথেটিক পলিমারটা কি? সেলুলোজ ডেরিভেটিভস such as acetate rayon and cellulose nitrate etc are usual example of the subcategory. কিরকম? ভিসকসের কথা বলি বা রেয়নের কথা বলি। রেয়ন বা ভিসকসও কিন্তু সেলুলোজিক ফাইবার। এরাও সেলুলোজ অর্থাৎ গ্লুকোজ মলিকুল থেকে তৈরি, গ্লুকোজ দিয়ে তৈরি, অর্থাৎ সেলুলোজ দিয়ে তৈরি বা গ্লুকোজ দিয়ে তৈরি, যেটাই বলি না কেন। এখন ঝামেলা হচ্ছে কিভাবে বলবো, একটা রিজেনারেশনের মানেটা হচ্ছে, মনে করে একটা ইটের দেওয়াল আছে, এই ইটের দেওয়ালটা ভেঙে এখান থেকে ইটগুলো আলাদা করলাম, আলাদা করে আগে এরকম চ্যাপটা ছিল, পরে এরকম বিম বানানো, এটাকে বলা হচ্ছে রিজেনারেশন, অর্থাৎ পুনরায় তৈরি করা। যে এককটা রয়েছে, মনোমারটা রয়েছে, সেটাকে নষ্ট না করে সেটা দিয়ে পুনরায় আবার তৈরি করা, অর্থাৎ সেটাকে একক ভেঙে ফেলা। এই যে ভিসকস অথবা রেয়নটা কিভাবে তৈরি হয়? এটা তৈরি হয় যখন এটাকে আমরা সেলুলোজটাকে আলাদা করব বাঁশ, কাঠ,
অর্থাৎ প্রকৃতি থেকে সেলুলোজ মলিকুল গুলোকে আলাদা করে নিব, প্রত্যেকটাকে একটা একটা করে আলাদা করে নিয়ে এটাকে আমরা নিজেদের মতো ফর্ম করব। অর্থাৎ প্রকৃতিতে তো একরকম ভাবে আছেই, সেটাকেই জাস্ট আলাদা করে ওই যে দেওয়াল থেকে ইটগুলাকে খুলে নতুন করে আবার বানাবো, আমরা বানাবো। তখন সেটাকে রিজেনারেটেড বলা যেতে পারে, অর্থাৎ পুনরায় যেটা তৈরি হয়, অথবা বলা যেতে পারে সেমি সিনথেটিক পলিমার, অর্থাৎ পুরোটা সিনথেটিক না। কারণ কি, ওই যে ন্যাচারাল সোর্স থেকে সরাসরি ইউজ করতেছি, অর্থাৎ তার যে মনোমারটা সেটাকে না ভেঙেই, অর্থাৎ না কোনো মডিফিকেশন করে, সেজন্য সেটাকে সেমি সিনথেটিক পলিমার বলছি। ওকে, নেক্সট সিনথেটিক পলিমার। সিনথেটিক পলিমারটা কি? এটা সাধারণত উপাদানগুলো নেচার থেকেই তো পাবো, আর কোথা থেকে পাবো, বাট এখানে সিনথেসিস করা হয়, অর্থাৎ পুরো চেঞ্জ করে ফেলা হয়, তখন সেটাকে আমরা সিনথেটিক পলিমার বলি। যেমন এখানে বলা হচ্ছে যে সিনথেটিক পলিমার সাস প্লাস্টিক বা পলিইথিলিন, সিনথেটিক ফাইবার, নাইলন 66, তারপর রাবার। যেমন পলিইথিলিন কি দিয়ে তৈরি করা হয়? এডিপিক অ্যাসিড, প্যাপথালিক অ্যাসিড, আরো কিছু সংমিশ্রণে একত্রিত করে নতুন একটা উপাদান তৈরি করা হয়। তাহলে সিনথেটিক বা সংশ্লেষণ কি? যখন দুটো নতুন জিনিস, মানে দুটো ভিন্ন জিনিস একত্রিত করে নতুন জিনিস তৈরি করা হচ্ছে, তাই এটাকে আমরা সিনথেটিক বলছি। ক্লিয়ার? তাহলে সিনথেটিক পলিমার হচ্ছে এগুলো। তাহলে কি কি? তিন প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল, সেমি সিনথেটিক ও রিজেনারেটেড এন্ড সিনথেটিক। এক্সাম্পল মনে রাখতে হবে নিশ্চিত। ওকে, বেসড অন কেমিক্যাল নেচার, এর উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ইনঅর্গানিক এবং অর্গানিক। ইনঅর্গানিক কি বলা হচ্ছে? পলিমার জেনারেলি কন্টেইনস নো কার্বন ইন देयर অ্যাটমস। আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবো, পলিমার জেনারেলি কন্টেইনস নো কার্বন অ্যাটম ইন देयर চেইন ব্যাকবোন। তাদের চেইন ব্যাকবোনে, চেইন ব্যাকবোন কি আমরা লিখি না CH2 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 এভাবে লিখি না CH3? তার মানে কি সি কার্বন রয়েছে তাদের ব্যাকবোনে। অর্থাৎ ইনঅর্গানিক যেগুলো, তাদের ব্যাকবোনে কোনো কার্বন নেই। এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো সিলিকা, বোরিক অ্যাসিড, বোরন, কোথাও আছে কার্বন? আছে? দেখো দেখি ছবিতে কোথাও কার্বন আছে? নেই। তাহলে কার্বন ছাড়া যেগুলো, অর্থাৎ ব্যাকবোনে যাদের কার্বন নেই, এরকম স্ট্রাকচারটাকে, এই ধরনের পলিমারটাকে আমরা বলতেছি ইনঅর্গানিক পলিমার। অর্গানিক পলিমার কোনটা? এ পলিমার হুজ ব্যাকবোন ইজ এসেনশিয়ালি মেড অফ কার্বন। এক্সাম্পল পলিইথিলিন, পিভিসি, নাইলন। যাদের ব্যাকবোনে কার্বন রয়েছে সেগুলোই হচ্ছে সেটা। তো চলো সেগুলো আমরা কি দেখি। কার্বনটা ব্যাকবোনে কোথায় রয়েছে? এই যে দেখো তো ছবিতে, দেখতে পাচ্ছ কিনা? কার্বন রয়েছে ব্যাকবোনে, কার্বন রয়েছে, কার্বন রয়েছে, আছে না? তাহলে সেটাই অর্গানিক। ভেরি সিম্পল। বেসড অন দ্য বিহেভিয়ার অন হিট, হিট দিলে কিরকম করবে বা কিরকম হবে তার উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং। ছোটবেলায় মনে আছে আমরা যখন কলম, মেরিট, বলপেন দিয়ে লিখতাম, বা যে কোনো প্রকার কলম, ল্যাম্প জ্বালাইতাম, গ্রামে বাসা যাদের আর কি, আমার বাসা ছিল গ্রামে, তো কি করতাম? ওই ল্যাম্পের পিছনে ধরতাম কলম, তাহলে কি হতো? এটা নরম হয়ে যেত। তারপর ফু মারতাম, মারলে কি হতো? এটা বেলুনের মতো ফুলতো ইত্যাদি। তোমরা করছো কিনা আমি জানি। তো এই যে থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং এর ভিতরে পার্থক্য হচ্ছে, যে সমস্ত, আমরা তো টিজি পড়েছি তাই না? গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচার পড়েছি না? যখন কোন একটা পলিমারকে হিট দেওয়া হবে এবং হিট দেওয়ার ফলে সেই পলিমারটা নরম হবে, হ্যাঁ নরম হবে, সে এখন গলে যাবে, মেল্ট হবে, তখন সেটাকে আমরা থার্মোপ্লাস্টিক বলছি। মানে গলে যাওয়ার আগে, অর্থাৎ নরম হবে, একটু ভাঁজ করতে পারবো বা ইয়া। কিন্তু থার্মোসেটিংটা হচ্ছে সেটাকে তাপ দিলে সেটা সরাসরি গলে যাবে, বাট মাঝখানে যে একটু নরম হবে, ব্যান্ড হবে বা সফট হবে, এগুলো কিছু হবে না। সেটা হচ্ছে থার্মোসেটিং। যেমন মেলামাইন, রিজিড, মেলামাইন, ফর্মালডিহাইড। আমরা ওই যে মেলামাইনের থালা বাটি বলি না, প্লাস্টিক পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু এটা গলে না। কিন্তু থার্মোপ্লাস্টিক যারা, তারা গলে যায়। যেমন হচ্ছে মেটাডোর, বলপেন, যেগুলো বলি, তারপরে হচ্ছে আমাদের পলিস্টার, এগুলো কিন্তু নাইলন, এগুলো কিন্তু গলে যায়। সো পলিমার হুইচ আর সফটেন অন হিটিং এন্ড স্টিফেন অন কুলিং আর টার্মড এজ থার্মোপ্লাস্টিক। যেমন পলিস্টার, নাইলন, আর যেটার উল্টোটা থার্মোসেটিং প্লাস্টিক, solidified set as irreversible when heated, so reshaped by the heating. এটা আবার রিশেপ করা যাবে না হিটিং এ, অর্থাৎ শেপ চেঞ্জ হয়ে যাবে। সো থার্মোসেট আর ইউজুয়ালি থার্মো ডাইমেনশনাল নেটওয়ার্ক পলিমার হুইচ আর হাই ডিগ্রি অফ ক্রসলিং ইত্যাদি ইত্যাদি। তাহলে মেলামাইন এন্ড ফর্মালডিহাইড। দেখো তো, চিন্তা করো তো, আমাদের দৈনন্দিন জীবনে এরকম কি জিনিস আছে যেটাকে আমরা একটা হিট দিলে নরম হবে, আর একটা হিট দিলে সেটা নরম টরম কিছু হবে না? ঠিক আছে।
মেজবুল আলম কি বলছো? তোমার কথা বুঝি না ভাই, একটু মিউট হও, মিউট হও। ওকে, বেসড অন দ্য জিওমেট্রিক স্ট্রাকচার। এবার আসবো পলিমারের ক্লাসিফিকেশন কিসের উপর ভিত্তি করে? জিওমেট্রির উপর ভিত্তি করে। এখানে দেখো তো কি কি দেখতে পাচ্ছ। এখানে লিনিয়ার মানে কি? সমান্তরাল বা সমান। সমান্তরাল বা সমান চিনি আমরা, রেল লাইন ধরে হাঁটছি না, একেবারে সমান, দিস ইজ লিনিয়ার। ব্রাঞ্চড, ব্রাঞ্চ তো এই পাশে দেখতে পাচ্ছ। ব্রাঞ্চ মানে কি? ওই বাঁশধারের মতো, একবারে কোথাও কোনো ঠিক ঠিকানা নেই, ব্রাঞ্চ, শাখা প্রশাখা যুক্ত। আরেকটাকে ক্রস লিঙ্ক পলিমার, একটা আরেকটার সাথে লিঙ্কড। আসলে কি পলিমার গুলো এরকম কি? এটা হচ্ছে পলিমারের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিরকম সেটা বলা হচ্ছে straight chain or linear polymer. The polymer in which the molecules consist a single or unbranched chain is called linear polymer. অর্থাৎ এরকম কোনো ব্রাঞ্চিং নাই, সিম্পল CH2 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 এরকম করে চলে গেছে। The example of high density polyethylene polyvinyl chloride, these are the known as straight or linear chain polymer. আমরা উদাহরণ কি আছে এখানে? ছবি, আহারে, আচ্ছা এখানে তো আমি ইয়ে দিতে ভুলে গেছি, যে এক্সাম্পল গুলা, মানে তাহলে বোঝা যেত। আর ব্রাঞ্চটা কি? মনে করো আমি একটু ড্র করার চেষ্টা করি। লিনিয়ারটা হচ্ছে এরকম, CH2 CH2 এরকম। আর ব্রাঞ্চিংটা কি হবে? মনে করো এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, CH2 CH2 এর সাথে আবার হয়েছে, এর সাথে আবার হয়েছে, এটা হলো ব্রাঞ্চিং। আর ক্রস লিঙ্কটা কি? ক্রস লিঙ্কটা মনে করো CH2 হয়েছে, এর সাথে একটা CH2, এভাবে এটা গঠন করবে। অর্থাৎ একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে। আর ব্রাঞ্চটা কি? এটা কানেক্টেড থাকবে না, বাট ওই গাছের শাখা প্রশাখার মতো গঠনটা অনেক শাখা প্রশাখা যুক্ত হবে। When polymer molecules have linear chain with few short side chain are called the branch polymer. PVA একটা উদাহরণ। ক্রস লিঙ্কড নেটওয়ার্ক পলিমার, একটা আরেকটার সাথে ক্রস লিঙ্ক থাকবে। When a large number of branched polymer molecules and side chain touch and result cross link polymer are formed. These are usually bifunctional, trifunctional ইত্যাদি, রাবার, মেলামাইন এটসেট্রা। এরপরে আসি বেসড অন দ্য চেইন স্ট্রাকচার অর কনফিগারেশন অফ দ্য পলিমার চেইন। আইসোলেটিক, সাইন্ডিওটিক, অ্যালাক্টিক। কি? দ্য লিনিয়ার পলিমার হুজ সাইড চেইনস আর অ্যারেঞ্জড। এখন আবার আসো যে সাইড চেইন গুলো অ্যারেঞ্জড আছে কিনা, আমি দেখাচ্ছি ছবি। হুজ সাইড চেইনস আর অ্যারেঞ্জড ইউনিফর্মলি, ওয়ান সাইড অফ দ্য মেইন is called isostatic. The linear polymer whose side chains are arranged alternatively up to the down of the main chain is syntactic polymer, and a atactic refers the polymer chain configuration in which side groups are positioned randomly. চলো ছবি দেখি, ছবি দেখলে আরেকটু বোঝা যাবে কি হলো। দেখো প্রথমটা কি? আইসোস্ট্যাটিক। কি হয়েছে? একবার একই ভাবে অ্যারেঞ্জ করা আছে এক পাশে। ওকে। সাইন্ডিওটিক কি আছে? একটা মানে দুই পাশে আছে কিন্তু একই ভাবে আছে, মানে সিকোয়েন্সটা এক, অর্থাৎ রেগুলার বেসিসে। অর্থাৎ এখানে কয়টা এইচ এর পর, এখানে এখানে এখানে, এটা এভাবে চলতে থাকে। আর এটা এক পাশে। আর এটা এটা ঠিক কিরকম? এর কোনো রুলস মানবে না, যেখানে সেখানে হতে পারে। ঠিক আছে? লাইক এটার উপর বেস করে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। আরো কিছু ক্লাসিফিকেশন রয়েছে, হোমোপলিমার্স এন্ড কোপলিমার্স। এই হোমোপলিমার এবং কোপলিমার জিনিসটা আবার কি? এখানে দেখো, একটু আগে তোমাদেরকে বললাম যে হোমো এন্ড কো। হোমো মানে হচ্ছে একই ধরনের, একই ধরনের, সেটা সাইজে হতে পারে, সেটা কালারে হতে পারে। অর্থাৎ একই ধরনের, মনে করো পুঁথি, একই ধরনের পুঁথি দিয়ে তুমি বানাইছো একটা মালা, সেটা হচ্ছে উপরে দেখো, উপরের ছবিটা, সেটাকে আমরা বলতেছি হোমোপলিমার। আর নিচেরটা দেখো, একটা লাল, একটা আবার শেপে একরকম, কালারেও আলাদা, শেপেও আলাদা, একটা হলো, এটাকে বলা হচ্ছে কো। এখানে দুই বা ততোধিক থাকতে পারে, বাট যেটা হোমো সেটাতে একই ধরনের জিনিস থাকবে। যেমন ভিসকস হতে পারে, পলিভিনাইল ক্লোরাইড হতে পারে, অর্থাৎ একই ধরনের মনোমার দিয়ে তৈরি, সেটাকে আমরা বলতেছি হোমোপলিমার। আবার কোপলিমার কি? ভিন্ন ধরনের ইয়ে দিয়ে যখন তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা কোপলিমার। যেমন ইথিলিন প্লাস ভিনাইল ক্লোরাইড পলিভিনাইল ক্লোরাইড তৈরি করছে। সহজভাবে আরো যদি বলি, আলুর মালা, একই ধরনের আলু, তার মানে কি? এটা হোমো। আবার আলু পটল, আলু পটল, আলু পটল, এটা কি? এটা হচ্ছে কো, মানে দুই বা ততোধিক আছে। তাহলে এই দুই ভাগে ভাগ করা যাচ্ছে। আরো কিছু ক্লাসিফিকেশন রয়েছে।
সেটা যদি আমরা একটু দেখি, on the basis of the ultimate use of the fiber that can be classified into 3 ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে ফাইবার, প্লাস্টিক এন্ড ইলাস্টোমার। ফাইবার হিসেবে আমরা কি, এটা আমরা টেক্সটাইলে সবচেয়ে বেশি ইউজ করে থাকি। বলা হচ্ছে ইটস লং ফিলামেন্ট লাইক ম্যাটেরিয়াল হুজ লেন্থ ইজ অ্যাট লিস্ট 100 টাইম লঙ্গার দেন ইটস ডায়ামিটার। এটা আমরা ফাইবারের সংজ্ঞায় পড়েছি টেক্সটাইল র মেটেরিয়াল 1 এ, যে যার লেন্থ তার থিকনেসের থেকে, তার মোটা বা কতখানি মোটা চিকন মোটা ডায়ামিটারের থেকে 100 টাইমস লঙ্গার, 1000 টাইমস লঙ্গার। So polymer are said to be then converted into nylon, polyester, etc. Fiber হিসেবে ব্যবহৃত হয়। Plastic is shaped into the hard and tough utility articles and application of heat pressure. This is plastic, example polystyrene, PVC. Plastic হিসেবে ব্যবহৃত হয়। Elastomer যেমন রাবার লাইক ম্যাটেরিয়াল, আমরা ফ্যাক্টরিতে ইউজ করে থাকি। কি নাম, লাইক্রা, হ্যাঁ, ইলাস্টোমার। The elastomer are rubbery polymer that can be stretched easily and several times and unstressed length ছেড়ে দিব আবার। অর্থাৎ আমরা যারা কাজ করে থাকি ফ্যাক্টরিতে, ওই যে লাইক্রা হিট সেট করি না ফ্যাক্টরিতে ফেব্রিক গুলো, ওকে, এটার উপরে ভাগ করা যেতে পারে। এখন আমরা সর্বশেষে চলে আসবো, আমরা আজকে লেকচার শেষের দিকে চলে এসেছি। সেটি হচ্ছে ইম্পর্টেন্স অফ পলিমার সায়েন্স ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এই যে পলিমার সায়েন্স আমরা কেন পড়ি, টেক্সটাইল ইঞ্জিনিয়াররা পলিমার সায়েন্স কেন পড়ে, কারণ কি? কারণটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা তো শুধু মানে কেমিস্ট্রি পড়ে না, আরো অনেক কিছুই পড়ে। তো এইখানে যেহেতু আমাদের কাজ ম্যানমেড ফাইবার নিয়ে, যেমন কালকে আমাদের যে ওয়েবিনারটা আছে সেখানে যিনি নোমান গ্রুপের আসবেন তিনি কিন্তু স্পিনিং এর প্রধান, সো সেখানে তোমরা থাকো, অনেক কিছু শিখতে পারবা। তো সেখানে তারা কিন্তু এই ধরনের ম্যানমেড ফাইবার করে থাকে। তো টেক্সটাইলের ক্ষেত্রে ম্যানমেড ফাইবারের পরিমাণ চাহিদা কিন্তু বাড়ছে। এখন একজন প্রকৌশলী হয়ে যদি তুমি এই যে সমস্ত জিনিস সম্পর্কে না জানো, যেমন পলিস্টারের ক্ষেত্রে টিজি জানা দরকার। টিজি হচ্ছে তার কত, 70 থেকে 120, তারপরে তার টিএম মেল্টিং পয়েন্ট 250 উপরে। তো এখন আমি ডাইং করি 130-এ। কেন 130-এ ডাইং করব? কারণ হচ্ছে 120 উপরে উঠালে একটু সফট হবে ফাইবারটা, তখন তার ভিতরে ডাই ঢুকতে পারবে। তো এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আমার এটা জানতে হবে। সো synthetic fiber, size, material, thickness or polymer, and to know about those and the produce polymer science is very important. Biotextile depending on the polymer science. In physical properties of textile we use polymer. আমরা যদি ফিজিক্যাল প্রপার্টি সম্পর্কে নাই জানি তাহলে তো হবে না, হিট সেট করি ইত্যাদি আমরা তো ঠিক রাখতে পারবো না। পলিমার আর ইউজড ইন ওয়েট প্রসেসিং, ওয়েট প্রসেসিং এর ক্ষেত্রে যে ডাই কিভাবে ঢুকবে, এন্ড দেন কি ফিনিশিং প্রসিডিউর, অ্যাপ্লাইড গুডস এন্ড পলিমার। 1 মিনিট আছে, কেটে যাবে, সবাই একটু আবার জয়েন করো, হ্যাঁ, একই লিংক থাকবে সব সময়। ওকে, পলিমার আর ইউজড as ইলাস্টোমার, বায়োলজিক্যাল পলিমার আর ইউজড as এনজাইম। অর্থাৎ আমাদের যেহেতু টেক্সটাইল ফাইবার গুলো পলিমার, তাহলে অবশ্যই এটা আমাদেরকে জানতে হবে, সেটা হোক ন্যাচারাল অথবা হোক সিনথেটিক। আজকে আমাদের এই পর্যন্তই ছিল। আমরা ফার্স্ট লেকচার দেখলাম। ফার্স্ট লেকচারটা ছিল আমাদের পলিমার কি, অর্থাৎ মনোমার কি, ডাইমার কি, ট্রাইমার কি, অলিগোমার কি এন্ড পলিমার কি, এটা উদাহরণ সহ জানতে হবে। রিপিটিং ইউনিট কি, বিভিন্ন প্রকার রিপিটিং ইউনিটের উদাহরণ দেওয়া আছে। তারপরে হচ্ছে কি আছে, ডিগ্রি অফ পলিমারাইজেশন, তারপরে হচ্ছে কিভাবে বের করব কোন ফাইবারের কিরকম ডিগ্রি অফ পলিমারাইজেশন, এরপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ পলিমারাইজেশন। এখন প্রশ্ন কিন্তু এরকম আসবে না যে ক্লাসিফিকেশন লিখো, প্রশ্ন মনে করে দেওয়া থাকলো